আসসালামু আলাইকুম। আজ ২৪শে মে ২০২৬ রোববার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি মাহির দাইয়ান। শুরুতেই সংবাদ শিরোনাম। চীন পাকিস্তানের যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, উদ্বিগ্ন ভারত। আসামে কোরবানি করবে না মুসলিমরা, চিকেন নেক নিয়ে উদ্বেগ। ইরান বিজয়ী হয়েছে, স্বীকার করল ইসরায়েলের কর্মকর্তা। এবার বিস্তারিত। চীন ও পাকিস্তানের যৌথ প্রযুক্তিতে তৈরি JF-17 থান্ডার ব্লক 3 যুদ্ধবিমানের একটি আধুনিক কমব্যাট সিমুলেটর গ্রহণ করেছে বাংলাদেশ বিমান বাহিনী। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, বেইজিং ইসলামাবাদ অক্ষের সঙ্গে ঢাকার এই সামরিক প্রযুক্তি সম্পর্ক আরও গভীর হওয়া আঞ্চলিক ভূরাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। একই সঙ্গে বিষয়টি ভারতের নিরাপত্তা মহলে উদ্বেগের কারণ হয়ে উঠেছে। প্রতিরক্ষা সূত্রের বরাতে জানা গেছে, চলতি মাসে ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তান বিমান বাহিনীর মধ্যে অনুষ্ঠিত প্রথম আনুষ্ঠানিক এয়ার স্টাফ টক্সের পর এই সিমুলেটর হস্তান্তরের বিষয়টি সামনে আসে। পাকিস্তান বিমান বাহিনীর উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল এই আলোচনায় অংশ নেয়, যেখানে চীন পাকিস্তান যৌথভাবে উন্নত যুদ্ধবিমান প্রযুক্তি ও প্রশিক্ষণ ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরা হয়। JF-17 থান্ডার ব্লক 3 মূলত চীনের চেংদু এরোস্পেস কর্পোরেশন এবং পাকিস্তানের যৌথ উন্নয়ন করা একটি 4.5 প্রজন্মের যুদ্ধবিমান। এই যুদ্ধবিমানের ককপিটের আদলে তৈরি করা কমব্যাট সিমুলেটরটি পাইলটদের বাস্তব যুদ্ধ পরিস্থিতির মতো পরিবেশে প্রশিক্ষণ দেওয়ার সক্ষমতা রাখে। এতে রাডার পরিচালনা, অস্ত্র নিয়ন্ত্রণ এবং আধুনিক যুদ্ধ কৌশল অনুশীলন করা সম্ভব হয়। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের সিমুলেটর শুধু প্রশিক্ষণ সরঞ্জাম নয়, বরং ভবিষ্যতে বড় প্রতিরক্ষা চুক্তির আগাম প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ। কোনো দেশের বিমান বাহিনীতে নতুন যুদ্ধবিমান যুক্ত করার আগে পাইলট ও প্রযুক্তিবিদদের দক্ষতা গড়ে তোলার জন্য এমন প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক প্রেক্ষাপটে চীন পাকিস্তান অক্ষের সঙ্গে বাংলাদেশের এই ধরনের সামরিক সহযোগিতা নতুন সমীকরণ তৈরি করছে বলে বিশ্লেষকরা মনে করছেন। বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশের প্রযুক্তির ওপর নির্ভর করলেও এবার বেইজিং ও ইসলামাবাদের যৌথ প্রতিরক্ষা কাঠামোর দিকে আরও ঘনিষ্ঠ হওয়ার ইঙ্গিত মিলছে। ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের একটি অংশ মনে করছে, এই পরিবর্তন ভারতের পূর্বাঞ্চলীয় সীমান্ত কৌশলে নতুন চাপ তৈরি করতে পারে। বিশেষ করে বাংলাদেশ যদি ভবিষ্যতে JF-17 ব্লক 3 যুদ্ধবিমান সংগ্রহের দিকে এগোয়, তাহলে আঞ্চলিক সামরিক ভারসাম্যে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে বলে তাদের ধারণা। ভারতের আসাম রাজ্যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরু কোরবানি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বিভিন্ন ঈদ কমিটি। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও শান্তিপূর্ণভাবে উৎসব পালনের স্বার্থে এ আহ্বান জানানো হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম NDTVর প্রতিবেদনে বলা হয়, রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আহ্বানের পর ধুবড়ী ও হোজাই সহ একাধিক ঈদগাহ কমিটি এ ধরনের সিদ্ধান্ত ও নির্দেশনা প্রকাশ করেছে। ধুবড়ী টাউন ঈদগাহ কমিটি এক বিবৃতিতে জানায়, ঈদুল আজহা শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবে পালন করতে হবে। আসামের গবাদি পশু সংরক্ষণ আইনের আওতায় গরু জবাই নিষিদ্ধ হওয়ায় সবাইকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে নির্ধারিত স্থানে কোরবানি দেওয়া, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সামাজিক শালীনতা রক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়। কমিটি আরও অনুরোধ জানিয়েছে, কোরবানির ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ না করতে, যাতে অন্য ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত না লাগে এবং সম্প্রীতি নষ্ট না হয়। ধুবড়ী ঈদগাহ কমিটির সভাপতি জানান, ইসলাম ধর্মে নির্দিষ্ট কোনো পশু কোরবানি বাধ্যতামূলক নয়, বরং ত্যাগ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধই মূল শিক্ষা। তাই সমাজে শান্তি ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে হোজাই টাউন ঈদগাহ কবরস্থান কমিটিও একই ধরনের আহ্বান জানিয়ে ধর্মীয় সংবেদনশীলতা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার উপর জোর দিয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে বলেন, ঈদগাহ কমিটির এই উদ্যোগ আইন মানা ও পারস্পরিক সম্মান রক্ষার একটি ইতিবাচক দৃষ্টান্ত। তিনি রাজ্যের অন্যান্য ঈদ কমিটিকেও একই ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। সংশ্লিষ্টরা বলছেন, আসামে সাম্প্রতিক সময়ের আইন ও সামাজিক পরিস্থিতি বিবেচনায় ঈদ উদযাপনকে ঘিরে অতিরিক্ত সতর্কতা ও নিয়ন্ত্রণমূলক নির্দেশনা দেখা যাচ্ছে। ভারতের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর, যা চিকেন স্নেক নামে পরিচিত,
তার নিরাপত্তা আরও জোরদার করতে বড় পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সীমান্তরক্ষী বাহিনী এবং ভারত তিব্বত সীমান্ত পুলিশের জন্য নতুন ঘাঁটি নির্মাণে বিপুল পরিমাণ জমি বরাদ্দের প্রক্রিয়া শুরু হয়েছে। সীমান্তে কাঁটাতারের বেড়া, নতুন সীমান্ত চৌকি এবং সামরিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও জোর দেওয়া হচ্ছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ রক্ষাকারী এই সরু করিডোর দীর্ঘদিন ধরে অত্যন্ত স্পর্শকাতর এলাকা হিসেবে বিবেচিত। নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই করিডোরের কৌশলগত গুরুত্ব অত্যন্ত বেশি। ফলে কেন্দ্র ও রাজ্য সরকার এখন এ অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চাইছে। রাজ্য সরকারের সূত্রে জানা গেছে, ইতোমধ্যে প্রায় ১২০ একর জমি সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। এছাড়া সীমান্তবর্তী জেলাগুলোতে কাঁটাতারের বেড়া এবং সীমান্ত চৌকি নির্মাণের জন্য আরও ৮৮ একর জমি কেনার অনুমতি দেওয়া হয়েছে। এবার শিলিগুড়িতে ব্যাটালিয়ন সদর দপ্তর তৈরির জন্য ৬ একর জমি চেয়েছে সীমান্তরক্ষী বাহিনী। পাশাপাশি ভারত তিব্বত সীমান্ত পুলিশ বেস ক্যাম্প নির্মাণের জন্য ১০০ একর জমির আবেদন করেছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, দুটি প্রস্তাবই অনুমোদনের পথে রয়েছে। রাজ্যের নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই সীমান্ত নিরাপত্তা নিয়ে কঠোর অবস্থান নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার আন্তর্জাতিক সীমান্তে নজরদারি বাড়ানো, অনুপ্রবেশ রোধ এবং সীমান্ত পুরোপুরি সুরক্ষিত করতে একাধিক নির্দেশ দিয়েছে বলে প্রশাসনিক মহলের দাবি। ইতোমধ্যে উত্তরবঙ্গের কয়েকটি এলাকায় কাঁটাতারের বেড়া তৈরির কাজ শুরু হয়েছে। শুধু সীমান্ত পাহারা নয়, সেনা চলাচল ও সামরিক সরঞ্জাম পরিবহন সহজ করতেও উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন 7টি গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক জাতীয় সড়ক কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে। এতে সীমান্ত ঘাঁটিতে দ্রুত রসদ পৌঁছে দেওয়া এবং জরুরি পরিস্থিতিতে সেনা মোতায়েন সহজ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা ভারতের জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় এই অবকাঠামো ভবিষ্যতে বড় ভূমিকা রাখতে পারে। এবার মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। ইসরায়েলের সাবেক অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষদ প্রধান গিউরা আইল্যান্ড দাবি করেছেন, সাম্প্রতিক সংঘাতে ইরান কৌশলগতভাবে বিজয়ী অবস্থানে রয়েছে এবং যুক্তরাষ্ট্র এখন একটি স্পষ্ট কৌশলগত সংকটের মুখোমুখি। ইসরায়েলের টেলিভিশন চ্যানেল 12কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান যুদ্ধে জয়ী হয়েছে। তার ভাষায়, এই জয় হয়তো বড় ব্যবধানে নয়, তবে এটি স্পষ্ট এবং তা অস্বীকার করার সুযোগ নেই। তিনি মনে করেন, সংঘাত চলাকালীন ইরান তাদের অবস্থান দৃঢ় রেখেছে এবং সামরিক ও কূটনৈতিক সক্ষমতা প্রদর্শন করতে পেরেছে। গিওরা আইল্যান্ড আরও বলেন, এই পরিস্থিতির ফলে ইরান এখন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সঙ্গে আলোচনায় তুলনামূলকভাবে শক্ত অবস্থানে রয়েছে। তার মতে, এটি তেহরানের জন্য ভবিষ্যৎ কূটনৈতিক আলোচনায় বাড়তি সুবিধা তৈরি করবে। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র বর্তমানে একটি স্পষ্ট কৌশলগত সংকটে রয়েছে। তার দাবি, বর্তমান আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতার মূল লক্ষ্য এখন আর ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকানো নয়, বরং সংঘাত দ্রুত থামানো। সাবেক এই ইসরায়েলি নিরাপত্তা প্রধান মনে করেন, বর্তমান পরিস্থিতি শুধু যুক্তরাষ্ট্র নয়, ইসরায়েলের জন্যও বড় ধরনের কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে। একই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেন যে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ইরানের প্রভাব আরও বৃদ্ধি পেতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জন্য আগ্রহী হলেও নিজেদের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম হস্তান্তরে রাজি হয়নি ইরান। সূত্র বলছে, মার্কিনীদের সঙ্গে প্রাথমিক যে খসড়া চুক্তি হতে যাচ্ছে সেখানে ইউরেনিয়ামের বিষয়টি অন্তর্ভুক্ত নয়। জানা যায়, পারমাণবিক ইস্যুটি একটি চূড়ান্ত চুক্তির আলোচনা করা হবে, ফলে এটি বর্তমান চুক্তির অংশ নয়। এছাড়া ইরানের উচ্চ সমৃদ্ধকৃত ইউরেনিয়াম অন্য কোনো দেশে হস্তান্তরেরও কোনো চুক্তি হয়নি। এর আগে যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তা সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে বলেছিলেন যে ইরান তাদের ইউরেনিয়াম হস্তান্তরে রাজি হয়েছে। এরপরই তেহরানের পক্ষ থেকে জানানো হলো, এমন কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি। সংবাদ মাধ্যম এক্সিওসকে যুক্তরাষ্ট্রের অপর এক কর্মকর্তা বলছেন, চুক্তি হলে ইরান হরমুজ খুলে দিয়ে সেখান দিয়ে সব জাহাজকে অবাধে চলতে দেবে। এ সময় তারা কোনো টোল আদায় করবে না। এছাড়া হরমুজের যেসব জায়গায় মাইন স্থাপন করা হয়েছে সেগুলো অপসারণের প্রতিশ্রুতি দেবে তারা। এছাড়া ইরান কথা দেবে, তারা কোনোদিন পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। চুক্তি হলে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যেও যুদ্ধ শেষ হবে বলে জানিয়েছেন এই মার্কিন কর্মকর্তা। তবে হিজবুল্লাহ যদি কোনো হামলা বা উস্কানি দেয়, তাহলে ইসরায়েলকে হামলার অনুমতি দেওয়া হবে।
উদীয়মান ইরান যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিশেষ করে চুক্তির দুটি সুনির্দিষ্ট দিক, লেবানন সংক্রান্ত ধারা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি আলোচনার বিষয়টি স্থগিত রাখা নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী তার এই আপত্তির কথা জানান। ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার কান এর বরাতে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। সংবাদ মাধ্যম এক্সিওস জানায়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত হতে যাওয়া এই সমঝোতা স্মারকের আওতায় ৬০ দিনের একটি যুদ্ধবিরতি বাড়ানোর কথা বলা হয়েছে। এই চুক্তির একটি বিশেষ ধারায় লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার লড়াই স্থায়ীভাবে বন্ধ করার প্রস্তাব রয়েছে। তবে চুক্তিটিতে একটি শর্ত রাখা হয়েছে যে যদি হিজবুল্লাহ কোনো ধরনের উস্কানি দেয় বা নতুন করে হামলা চালায়, তবে ইসরায়েল পাল্টা আঘাত করার পূর্ণ অধিকার পাবে। নেতানিয়াহুর উদ্বেগের মূল কারণ হলো এই চুক্তির রূপরেখা অনুযায়ী ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণের বিষয়ে মূল আলোচনাগুলো এখনই শুরু হচ্ছে না, বরং ৬০ দিনের এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরই কেবল পারমাণবিক বিষয়গুলো নিয়ে আলোচনার টেবিলে বসবে পক্ষগুলো। তেহরানের পারমাণবিক কর্মসূচিকে এখনই গুরুত্ব না দিয়ে বিষয়টিকে পরে আলোচনার জন্য ফেলে রাখায় আঞ্চলিক নিরাপত্তা চরম ঝুঁকিতে পড়তে পারে বলে ট্রাম্পের কাছে আশঙ্কা প্রকাশ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। প্রতিরক্ষা শিল্পের উৎপাদন কেন্দ্রগুলোর তথ্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে পাঠানোর দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। রোববার ভোরে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগ। এক প্রতিবেদনে বার্তা সংস্থা মেহের বলেছে, ওই ব্যক্তির নাম মোজতবা কিয়ান। সুপ্রিম কোর্ট তার মৃত্যুদণ্ড বহাল রাখার পর আল বরজ প্রদেশে তাকে ফাঁসি দেওয়া হয়। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন। তদন্তে জানা যায়, যুদ্ধ চলাকালে কিয়ান জায়নবাদী আমেরিকান শত্রু সংশ্লিষ্ট নেটওয়ার্কে একাধিক বার্তা পাঠান। সেখানে তিনি প্রতিরক্ষা শিল্পে ব্যবহৃত যন্ত্রাংশ তৈরির বিভিন্ন ইউনিটের অবস্থান ও বিস্তারিত তথ্য দেন। এক বার্তায় তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করে নেটওয়ার্কের সদস্যদের বলেন, এটি বিবিকে জানাও। কিয়ান স্বীকার করেন, একটি নেটওয়ার্কে বার্তা পাঠানোর পর তাকে একটি নম্বর দেওয়া হয়েছিল যেখানে তিনি তথ্য পাঠাতেন। প্রযুক্তিগত বিশ্লেষণে দেখা যায়, কিয়ান তথ্য পাঠানোর ৩ দিনের মাথায় ওই স্থানটিতে শত্রুপক্ষ হামলা চালায় এবং সেটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। কর্তৃপক্ষ জানায়, শত্রুপক্ষের গণমাধ্যম নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগের পরপরই কিয়ানকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। আল বরজ প্রদেশে তার বিচার অনুষ্ঠিত হয় এবং পুরো প্রক্রিয়ায় আইনগত নিয়ম মেনে তার আইনজীবীর উপস্থিতি নিশ্চিত করা হয়। আদালত তাকে মৃত্যুদণ্ড ও সব সম্পদ বাজেয়াপ্ত করার আদেশ দেয়। রায়ে বলা হয়, প্রসিকিউটর অফিস ও আদালতে দেওয়া তার স্বীকারোক্তি, তার মোবাইল ফোন উদ্ধার এবং প্রতিরক্ষা শিল্পের বিভিন্ন স্থানের তথ্য সংবলিত ৮টি বার্তা পাঠানোর প্রমাণ পাওয়া গেছে। এছাড়া তিনি যে শত্রু নেটওয়ার্কে তথ্য দিচ্ছিলেন সে বিষয়ে তিনি পুরোপুরি সচেতন ছিলেন। সুপ্রিম কোর্ট আপিল খারিজ করে এই রায় বহাল রাখে। রোববার ভোরে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। বিচার বিভাগের প্রধানের নির্দেশে আমেরিকান জায়নবাদী শত্রুর সহযোগী বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে গ্রেফতার থেকে মৃত্যুদণ্ড কার্যকর পর্যন্ত পুরো প্রক্রিয়া ৫০ দিনেরও কম সময়ে সম্পন্ন হয়। এবার দেশের খবর। আসন্ন ঈদ উপলক্ষে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহন চলাচল বেড়েছে। এর ফলে যমুনা সেতুর উপর দিয়ে একদিনে ৩২,৬৫৯টি যানবাহন পারাপার হয়েছে। এতে ২,৯৬,৬৯,৯০০ টাকার টোল আদায় হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রোববার সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘন্টায় অর্থাৎ একদিনে সেতুর ওপরে ৩২,৬৫৯টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৬,৭৫৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১,৪৯,৭,১৫০ টাকা। এদিকে ঢাকাগামী ১৫,৮৯৬টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ১,৪৭,৬২,৭৫০ টাকা। ১৯৯৮ সালে সেতুটি চালু হওয়ার পর থেকে কর্তৃপক্ষ টোল আদায় করে আসছে। এবার খুব জরুরি ১ মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড বিজয়ী আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি ১ মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, মনটাকে কাজ দিন। ধরুন আজকে আপনি সারাদিন অবসরে আছেন,
কিন্তু এই অবসরটাকেও কিভাবে উদযাপন করবেন তার একটা পরিকল্পনা থাকা প্রয়োজন। কিন্তু মনকে যদি একেবারেই ফাঁকা রাখেন, কোনো কাজ না দেন, তাহলে সে কিন্তু বিভ্রান্তের পথে যাবে। কথায় আছে না যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। সেই জন্যে অবসর সময়ে মনকে ইতিবাচক কাজ দেয়া, অর্থাৎ আপনার প্রিয় প্রিয় কাজগুলো যদি করেন, তাহলে মন সোজা পথে থাকতে বাধ্য। ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। চেঞ্জ টিভি.প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।